আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি জীববিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডিএনএ অনুলিপন। আমাদের আজকের আলোচনা ডিএনএ অনুলিপনকে নিয়ে। ডিএনএ অনুলিপন থেকে সাধারণত 4 ধরনের প্রশ্ন এসে থাকে। একটি প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক, ডিএনএ অনুলিপন কাকে বলে। পরের প্রশ্নটি হচ্ছে ডিএনএ অনুলিপনের প্রয়োজনীয়তা অথবা গুরুত্ব ব্যাখ্যা করো। এটা সংক্ষিপ্ত অথবা অনুধাবন প্রশ্ন হিসেবে আসতে পারে। পরের প্রশ্নটি হচ্ছে ডিএনএ অনুলিপন প্রক্রিয়াকে অর্ধ সংরক্ষণশীল বলে কেন। এটাও একটা অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন। এবং পরের প্রশ্নটি হচ্ছে ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এটা প্রয়োগ অথবা উচ্চতর দক্ষতা হিসেবে আসতে পারে। তাহলে ডিএনএ অনুলিপন এই প্রক্রিয়াটা অথবা এই কনসেপ্টটা যদি আমরা একটু বুঝে বুঝে ভালোভাবে শিখে ফেলি, তাহলে যে কোনো প্রশ্ন এখান থেকে আসুক সেটার উত্তর করা সহজ এবং সম্ভব। আমরা প্রথমে এই প্রশ্নটার দিকে যাই, ডিএনএ অনুলিপন কাকে বলে। দেখো, প্রত্যেকটা জীবদেহই কোষ দ্বারা গঠিত। কোষের ভিতরে কিন্তু একটা নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম এবং ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ। এই ডিএনএ জীবের প্রয়োজনেই নতুন নতুন ডিএনএ সৃষ্টি করে থাকে। আমি এখানে একটা ডিএনএ অঙ্কন করছি। একটা ডিএনএ জীবের প্রয়োজনে ভেঙে যায় এবং তার থেকে নতুন 2টা ডিএনএ সৃষ্টি হয়। এই হচ্ছে একটা ডিএনএ এবং এই হচ্ছে আরেকটা ডিএনএ। যে ডিএনএটা ভেঙে যায়, বিশ্লিষ্ট হয় অথবা এই প্রক্রিয়াতে অংশ নেয়, এই ডিএনএটাকে বলা হয় মাতৃ ডিএনএ। মাতৃ ডিএনএ। এবং যে নতুন 2টা ডিএনএ সৃষ্টি হয় এদেরকে বলা হয় অপত্য ডিএনএ। অপত্য ডিএনএ। যেমন এইটা একটা অপত্য ডিএনএ, এটা হচ্ছে একটা অপত্য ডিএনএ। এই কনসেপ্ট থেকেই কিন্তু আমরা ওই যে জ্ঞানমূলক প্রশ্নটা ডিএনএ অনুলিপন কাকে বলে এটার উত্তর বের করে নিতে পারি। আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে 2টি অপত্য ডিএনএ সৃষ্টি হয় তাকে ডিএনএ অনুলিপন বলে। যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে 2টি অপত্য ডিএনএ সৃষ্টি হয় তাকে ডিএনএ অনুলিপন বলা হয়। এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নটার দিকে, ডিএনএ অনুলিপনের প্রয়োজনীয়তা অথবা গুরুত্ব কি। দেখো, এই কনসেপ্টটা সবারই ক্লিয়ার থাকা উচিত। আমি এখানে একটা কোষ অঙ্কন করলাম। যদি মানুষকে উদাহরণ হিসেবে ব্যাখ্যা করি, তাহলে মানুষের দেহের প্রত্যেকটা কোষে 23 জোড়া অথবা 46টা ক্রোমোজোম থাকে। তাহলে এটা হচ্ছে একটা কোষ। কোষের ভিতরে অবশ্যই একটা নিউক্লিয়াস আছে এবং সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা মানুষকে উদাহরণ হিসেবে নিয়ে লিখলাম যে 46 অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম আছে। এই কোষটা যখন বিভাজন করবে তখন একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হবে। এই হচ্ছে একটা কোষ, এই হচ্ছে একটা কোষ। 2টা কোষের 2টা নিউক্লিয়াস সৃষ্টি হবে। এই হচ্ছে 2টা নিউক্লিয়াস। এখন এই ভিতরে থাকা 46টা ক্রোমোজোমের কি হবে। দেখো, যদি বন্টনটা এরকম হয় যে 46টা ক্রোমোজোম এই কোষে চলে আসলো, তাহলে এই কোষটা খালি, এর নিউক্লিয়াসে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল নাই, সুতরাং এই কোষটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এরকমটা হতে পারে না। দেখো, যদি এরকম হয় 46টা ক্রোমোজোম এই কোষে চলে গেল, তাহলে এই কোষটা আবার খালি, সুতরাং এই কোষের অস্তিত্বও থাকবে না, এরকমটাও হবে না। তাহলে কি করা যায়, যদি আমরা এরকম করি 46টা ক্রোমোজোমকে ভাগ করে দেই, এখানে 23টা, এখানে 23টা, তাহলে এটা একটা সমাধান হয়। এই ঘটনাটা সাধারণত মিওসিস বিভাজনের ক্ষেত্রে হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কিন্তু আমরা সাধারণ মাইটোসিস বিভাজনের কথা যদি বলি, তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়া যাবে না। মাইটোসিসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সমান থাকতে হবে। তাহলে আমরা মাইটোসিসকে যদি একটু ফোকাস করে ব্যাখ্যা করতে চাই, এখানেও 46টা ক্রোমোজোম দরকার, এখানেও 46টা ক্রোমোজোম দরকার। তাহলে এখন হবে কি, উপায় হচ্ছে একটাই, 46টা ক্রোমোজোম তাদের ভিতরে থাকা 46টা ডিএনএ যদি অনুলিপন করে আরো 46টা ডিএনএ অথবা ক্রোমোজোমের জন্ম দেয়, অর্থাৎ এইখানে 46 থেকে ডিএনএর সংখ্যা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 92টা হয়ে যাবে। সেখান থেকে 46টা চলে আসবে এইখানে এবং 46টা চলে যাবে এইখানে। তাহলে এটা একটা সমাধান। আমরা বলতে চাচ্ছি, একটা কোষ যখন বিভাজন করে নতুন নতুন কোষের জন্ম দেয়, তখন তার নিউক্লিয়াসে থাকা ডিএনএ গুলাও অনুলিপন করে নতুন ডিএনএর জন্ম দিতে হবে, তা না হলে এই কোষ বিভাজন সঠিকভাবে সম্পন্ন হবে না।
এবার যদি প্রশ্ন হয় ডিএনএ অনুলিপনের প্রয়োজনীয়তা কি, তাহলে আমরা সহজভাবেই ব্যাখ্যা করতে পারি যত জায়গায় যেখানে যেখানে কোষ বিভাজন প্রয়োজন সেখানে সেখানেই ডিএনএ অনুলিপন বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে। যেমন একটা জীব দৈহিক বৃদ্ধি হয়, তার ছোট থেকে বড় হয়, এখানে কোষ বিভাজন হয়, সুতরাং এখানে ডিএনএ অনুলিপন হবে। আবার দেখো, যখন জীব দেহে বিশেষ জনন কোষ উৎপন্ন হয়, শুক্রাণু, ডিম্বাণু, সেখানেও কোষ বিভাজন, সেখানেও ডিএনএ অনুলিপনের প্রয়োজন পড়বে। যখন জীবেরা অঙ্গজ অথবা অযৌন পদ্ধতিতে বংশবিস্তার করে, সেখানেও কোষ বিভাজন, সেখানেও ডিএনএ অনুলিপনের প্রয়োজন পড়বে। এই হচ্ছে ডিএনএ অনুলিপনের প্রয়োজনীয়তা। এবার আমরা দেখব ডিএনএ অনুলিপনকে অর্ধ সংরক্ষণশীল কেন বলে এবং এই প্রক্রিয়াটা কিভাবে হয়। দুইটা প্রশ্ন আমরা একসাথে পড়ে ফেলবো। এইখানে আমি একটা ডিএনএ অঙ্কন করে নিচ্ছি। তোমরা জানো যে ডিএনএ তে 4 ধরনের ক্ষারক থাকে এবং এই ক্ষারকগুলো পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখানে এডিনিন যে ক্ষারকটা, এটা থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। সাইটোসিন যে ক্ষারকটা, এটা গুয়ানিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আমি পরেও একই সিকোয়েন্স নিচ্ছি, এডিনিন ডাবল বন্ড থাইমিন এবং সাইটোসিন ট্রিপল বন্ড গুয়ানিন। এখানে আমি যে সিকোয়েন্সটা নিয়েছি, মানে এটি সিজি এটি সিজি, তুমি চাইলে অন্য যে কোনো একটা সিকোয়েন্স নিতে পারো। এটা উন্মুক্ত রয়েছে, এটা সুনির্দিষ্ট কোনো নিয়মেই লিখতে হবে না যে এটি সিজি লিখতে হবে, যেরকমটা ইচ্ছা লেখা যায়। ডিএনএ অনুলিপনটা ঘটে মূলত এইভাবে, যখনই একটা ডিএনএ অনুলিপন করবে শুরুতেই হেলিকেস নামক একটা এনজাইম আসে। আমি এখানে নামটা লিখে দিচ্ছি, হেলিকেস। হেলিকেস নামক একটা এনজাইম এসে ডিএনএ সূত্র 2টার মধ্যবর্তী, এই যে এই সূত্রের যে ক্ষারকটা এডিনিন, এই সূত্রের যে ক্ষারক থাইমিন, এদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন আছে, এই বন্ধনগুলোকে ভেঙে দেয় হেলিকেস এনজাইম। আবার এখানে সাইটোসিন, এখানে গুয়ানিন, তাদের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনটাকে ভেঙে দেয় হেলিকেস এনজাইম। তাহলে এবার ভাবতে থাকো যে হেলিকেস এনজাইম এই বন্ধনটা ভেঙে দিল যদি, হেলিকেস এনজাইম এই বন্ধনটা ভেঙে দেয় যদি, তাহলে এই সূত্র 2টা কিন্তু পরস্পর আর স্পাইরাল অথবা পেঁচানো অবস্থায় থাকবে না। এর কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধনের কারণেই সূত্র 2টা পরস্পর পেঁচানো অবস্থায় ছিল। তাহলে যখন হাইড্রোজেন বন্ধনটাই নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন সূত্র 2টা কিন্তু পরস্পর আর একীভূত থাকবে না, সূত্র 2টা পরস্পর থেকে দূরে চলে যাবে। তাহলে আমরা দেখি হেলিকেস এনজাইম ডিএনএ এর সূত্র 2টির মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে থাকে। এই যে হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়, তখন কি হবে? পরের চিত্রটা দেখো। এই যে পরের চিত্রটাকে আমি এইভাবে অঙ্কন করলাম, অর্থাৎ এখানে আমি দেখাতে যাচ্ছি যে এই অংশটুকু এখনো পর্যন্ত বন্ধন রয়েছে, এই কারণে এই অংশটুকু এভাবে আছে, কিন্তু এই অংশটুকু হেলিকেস এনজাইম যেহেতু বন্ধন ভেঙে দেয়, এই সূত্র 2টা পরস্পর থেকে অনেক দূরে চলে যাবে। এই যে সূত্রটা এখানে চলে আসছে এবং আরেকটা সূত্র ওই দিকে চলে গেছে। তাহলে এখানে আগের সিকোয়েন্সটা আমরা দেখাই, এডিনিন ডাবল বন্ড থাইমিন এবং সাইটোসিন ট্রিপল বন্ড গুয়ানিন। এবার লক্ষ্য করে দেখো, এই সূত্রটা যখন এইদিকে চলে আসলো, এর মধ্যে ক্ষারক ছিল এডিনিন এবং সাইটোসিন, তাহলে এখানে কিন্তু এই ক্ষারকটা থেকে যাবে, এডিনিন এবং সাইটোসিন। ওই সূত্রটা যখন ওই দিকে সরে গেল, তখন সে কিন্তু ক্ষারক রেখে যাবে না, ক্ষারকটা নিয়েই তো সে সরে যাবে। তাহলে ওই সূত্র বরাবর ক্ষারকটা থেকে যাবে থাইমিন এবং গুয়ানিন। তাহলে এখানে থাকবে টি এবং এইখানে থাকবে জি। এই পর্যন্ত হচ্ছে হেলিকেস এনজাইমের কাজ। এই ঘটনাটা ঘটার পরেই হেলিকেস এনজাইম আরো সামনের দিকে অগ্রসর হতে থাকে, পিছন থেকে আরেকটা নতুন এনজাইম এসে কাজ শুরু করে দেয়। এই নতুন এনজাইমটার নাম হচ্ছে পলিমারেজ এনজাইম। আমি এটা এখানে লিখে দেই, পলিমারেজ এনজাইম। এই হচ্ছে পলিমারেজ এনজাইম। পলিমারেজ এনজাইম এসে কি করবে? এই বিচ্ছিন্ন হওয়া সূত্রকে ভিত্তি হিসেবে ব্যবহার করে, টেমপ্লেট হিসেবে ব্যবহার করে নতুন একটা সূত্র সৃষ্টি করা শুরু করবে। আবার ডিএনএ পলিমারেজ আরেকটা এনজাইম এসে
এই সূত্রটাকে ভিত্তি বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করে এখানে নতুন একটা সূত্র সৃষ্টি করা শুরু করবে। তাহলে এখানে যেহেতু নতুন সূত্র হচ্ছে, এটাকে আমরা একটা ভিন্ন কালারের মার্কার দিয়ে ব্যাখ্যা করতে পারি যেন সহজেই বোঝা যায় এটা নতুন একটা সূত্র। আমরা এখান থেকে দেখাচ্ছি, এই যে পলিমারেজ এনজাইম এখানে নতুন একটা সূত্র তৈরি করছে, আবার এই দিকেও পলিমারেজ এনজাইম নতুন একটা সূত্র তৈরি করবে। এই হচ্ছে নতুন সূত্র। এখন কথা হচ্ছে এই নতুন সূত্রটার মধ্যেও কিন্তু নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকবে এবং সেই ক্ষারকের সাথে এই পুরাতন সূত্রের ক্ষারকগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে যাবে। এখন ভেবে দেখার বিষয়, যেহেতু পুরাতন সূত্রে এখানে সাইটোসিন ছিল, তাহলে নতুন সূত্রটা যখন গঠিত হচ্ছে, নতুন সূত্রের ঠিক এই জায়গা বরাবর কি আসবে? আমরা জানি যে এডিনিন সবসময় থাইমিনের সাথে বন্ধন করে থাকে এবং সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে বন্ধন করে থাকে। ডিএনএর এই 4টা ক্ষারকের বন্ধন করার যে নিয়মটা, এটা কখনোই ব্যতিক্রম হয় না। সুতরাং যেহেতু এখানে সাইটোসিন আছে, অপোজিট অবশ্যই গুয়ানিন আসবে এবং তাদের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়ে যাবে। যেহেতু এখানে অ্যাডিনিন আছে, তাহলে নতুন সূত্রটা এখানে থাইমিন আসবে এবং তাদের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়ে যাবে। এবার ওই দিকটায় দেখো, এটা তো পুরাতন সূত্র, এখানে অলরেডি আগে থেকেই গুয়ানিন আছে, তাহলে নতুন যে সূত্রটা সৃষ্টি হচ্ছে এখানে সাইটোসিন আসবে এবং 3 বন্ধন হয়ে যাবে। এখানে থাইমিন আছে, তাহলে এই পাশে অ্যাডিনিন ক্ষারক আসবে এবং 2 বন্ধন সৃষ্টি হয়ে যাবে। এভাবে পলিমারেজ এনজাইম পুরাতন সূত্রকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে নতুন সূত্র সৃষ্টি করে দেয়। তাহলে এই পুরাতন সূত্র এবং এই নতুন সূত্র, এরা দুইজন মিলে এই দিক থেকে একটা ডিএনএ সৃষ্টি হবে, আবার এইখানে এই পুরাতন সূত্র এই নতুন সূত্র, এরা দুইজন মিলে এখানে একটা ডিএনএ সৃষ্টি হবে। তাহলে প্রসেসটা যেভাবে হয়, একটা এনজাইম হেলিকেস তার নাম, এই হেলিকেস এনজাইমটা ডিএনএ সূত্রের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে থাকে, সূত্র দুটা পরস্পর আলাদা হয়ে যায়। এরপরে পলিমারেজ এনজাইম এসে 2টা সূত্রকে কেন্দ্র করে নতুন 2টা সূত্র সৃষ্টি করতে থাকে। এখান থেকে একটা ডিএনএ বের হয় ফাইনালি, এবং এখান থেকে একটা ডিএনএ বের হয় ফাইনালি, এবং এখানে যে ডিএনএটা সৃষ্টি হবে, এখানে যে ডিএনএ সৃষ্টি হবে, 2টা ডিএনএ 100% এই পুরাতন ডিএনএর একেবারে অনুরূপ হবে, সেম টু সেম হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা পরের স্টেপে দেখাচ্ছি যে এখানে নতুন ডিএনএ সৃষ্টি হয়ে গেছে। এটা হচ্ছে একটা ডিএনএ, এটা পুরাতন সূত্র, আর এইদিকে আছে তার নতুন সূত্র। এই আবার এইদিকে এটা হচ্ছে ডিএনএ এর পুরাতন সূত্র, নতুন সূত্র নিয়ে এইখানেও একটা ডিএনএ সৃষ্টি হবে। ক্ষারকের যে অনুক্রম সেটা একেবারে মাতৃ ডিএনএ এর মতো করেই হবে। এটি সিজি, এটি সিজি, এখানেও সেম হবে, এটি সিজি, এটি এবং সিজি। তাহলে যে ডিএনএটা অনুলিপন প্রক্রিয়ায় অংশ নিল, এই যে প্রথম ডিএনএ, এইটাকে বলা হয় মাতৃ ডিএনএ, এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যে নতুন 2টা ডিএনএ পাওয়া যায়, এই 2টা ডিএনএ কে বলা হয় অপত্য ডিএনএ। লক্ষ্য করে দেখবে মাতৃ ডিএনএ তার যে ক্ষারকের সিকোয়েন্স, জিনগত বিন্যাস একেবারে সেম টু সেম থাকবে অপত্য ডিএনএতে, কোনো পরিবর্তন হবে না। দেখা যাক, মাতৃ ডিএনএ এর সিকোয়েন্সটা ছিল এটি সিজি, এটি সিজি, অপত্য ডিএনএও কিন্তু সেম হয়ে আসবে, এটি সিজি, এটি সিজি, এখানেও এটি সিজি, এটি সিজি। অর্থাৎ ডিএনএ থেকে নতুন নতুন ডিএনএ উৎপন্ন হচ্ছে, নতুন নতুন কোষ তৈরি হচ্ছে, কিন্তু ডিএনএ এর অভ্যন্তরীণ যে কোড, জিনগত বিন্যাস, এগুলোর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এগুলো একই থেকে যাচ্ছে। এবার আমরা ওই প্রশ্নের উত্তরটা খুঁজবো, অর্ধ সংরক্ষণশীল বলা হয়েছে কেন। তোমরা লক্ষ্য করো যে এটা একটা অপত্য ডিএনএ, এটা হচ্ছে একটা অপত্য ডিএনএ।
এই অপত্য ডিএনএ এর ক্ষেত্রে দেখা যায় একটা সূত্র পুরাতন, যেটা সরাসরি মাতৃ ডিএনএ থেকে আসছে, আর অন্য সূত্রটা নতুনভাবে সৃষ্টি হয়েছে। এখানেও কিন্তু একই কথা, এই সূত্রটা মাতৃ ডিএনএ এর সূত্র, এটা আগে থেকেই ছিল, কিন্তু এই সূত্রটা নতুনভাবে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি অপত্য ডিএনএ মাতৃ ডিএনএ এর যে দুইটা সূত্র সেখান থেকে একটা পায়, অর্থাৎ একটা তার মধ্যে সংরক্ষিত থাকে। আবার এই অপত্য ডিএনএ মাতৃ ডিএনএ এর যে দুইটা সূত্র সেখান থেকে একটা পায়, অর্থাৎ একটা তার মধ্যে সংরক্ষিত থাকে। অপত্য ডিএনএ গুলো মাতৃ ডিএনএ দুইটা সূত্র থেকে একটা সূত্র সংরক্ষণ করে নিজেদের মধ্যে রাখে বা নিজেরা একটা সূত্র পায়। তাহলে দুইটা থেকে একটা পায় মানে হচ্ছে অর্ধেক পায়। এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি।